আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক গণিত, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত এবং শুভেচ্ছা। শুরু করতেছি। পরম করুণাময় অসীম দয়ালু মৌলানা আল্লাহ তাআলা নামে, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে। আজ আমি তোমাদের গণিত বই থেকে অধ্যায় 9 থেকে অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। এই 9.1 নবম শ্রেণীরও রয়েছে, দশম শ্রেণীরও রয়েছে, এবং নবম শ্রেণীর জন্য নতুন এবং দশম শ্রেণীর জন্য রিভিশন। কিন্তু আজকে ক্লাস নেওয়ার কথা ছিল শুধু দশম শ্রেণীর জন্য, কিন্তু পোস্টারে উল্লেখ করেছে নবম এবং দশম শ্রেণী। তাই আমি বেছে নিয়েছি যে দুইটি শ্রেণীরই একটি কমন চ্যাপ্টার, সেটা হলো 13.1। এটা 9-এর আছে, এটা 10-দের জন্য রয়েছে, এটা রিভিশন। এখন শুধু যদি বইয়ের অঙ্ক করানো হয় তাহলে ওই 10-এরা বলবে যে এগুলো স্যার আমাদের করানো রয়েছে। আবার যদি 9.2 করানো হয় তাহলে 9-এরা বলবে যে এটা আমাদের সিলেবাসে নাই। তাহলে আমি এই 9.1 থেকে এমন একটা প্রশ্ন বেছে নিয়েছি যেটা তোমাদের সবার জন্যই নতুন। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাওয়া যাক। তার আগে তোমরা যারা অংশগ্রহণ করেছো, প্রথমেই যে কাজটা করবে সেটা হলো খাতা কলম নিয়ে বসবে। সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মনোযোগ নিয়ে বসবে। আর তারপরে তোমরা যে যে শ্রেণীর সেটা এখনই উপস্থিতি কমেন্টস উল্লেখ করে দাও, শ্রেণী, শাখা, রোল, নাম। এবং শ্রেণী, শাখা, রোল, নাম ছাড়া কেউ আশা করি এই শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। তো ঠিক আছে, চলো এবার তাহলে আলোচনায় যাওয়া যাক। বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো কিছু পরিমাপ করে সেটা সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা। এখন কমার্সের সাধারণ বিজ্ঞান আর ফিজিক্সের বা কেমিস্ট্রি, সায়েন্সের বিজ্ঞান হোক না কেন, আমাদের দৈনন্দিন জীবনে নানা কিছুই পরিমাপ করতে হয়। সেই পরিমাপের মধ্যে অনেক বেশি দূরত্ব থেকে কম দূরত্ব, অনেক বেশি ভর থেকে কম ভর পরিমাপ করতে হয়। যেমন তোমরা একটু খেয়াল করো, যেমন আমাদের গ্যালাক্সির ভর, আমাদের গ্যালাক্সির দূরত্ব ধরি আগে। আমাদের গ্যালাক্সির দূরত্ব হলো কত? 6 × 10⁻19 মিটার। তারপরে আমাদের সৌরজগতের দূরত্ব, সৌরজগতের দূরত্ব হলো 6 × 10⁻12 মিটার। আবার আমাদের সৌরজগতের এটা দূরত্ব বা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। আমাদের প্রিয় পৃথিবীর ব্যাসার্ধ হলো 6 × 10⁻6 মিটার। আচ্ছা, এই গেল দূরত্ব। এবার ভর, বেশি ভর পরিমাপ করতে হয়। যেমন আমাদের গ্যালাক্সির ভর হলো কত বলতে পারবে? হ্যাঁ, এটা হলো 2 × 10⁻41 কেজি। আচ্ছা, আমাদের সূর্য, এই সূর্যের ভর হলো 2 × 10⁻30 কেজি। তারপরে আমাদের প্রিয় পৃথিবী, বাংলাদেশ না, প্রিয় পৃথিবীর ভর হলো কত? 6 × 10⁻24 কেজি। আচ্ছা, এখানে ভরের এখানে একটা দূরত্বে প্রোটন বা নিউক্লিয়াস ধরি। নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো তোমরা জানো 9 × 10⁻31 মিটার। এটা হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এবার সবচেয়ে ছোট ইলেকট্রনের ভর কত? কি ইলেকট্রনের ভর। আচ্ছা, এখানে ইলেকট্রন ভরটা আমি আগে লিখি। এটা হলো 9 ×
-31 কেজি। আর এটার ব্যাসার্ধ এটা হবে 1 × 10⁻⁻15 মিটার। হ্যাঁ, এটা হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর এটা হলো ইলেকট্রনের ভর। এটা আমি দুঃখিত ভুল লিখছিলাম। আচ্ছা, তাহলে এই যে খেয়াল করো, তাহলে দেখো এই যে গ্যালাক্সির ভর 6 × 10⁻90 মিটার। আবার সবচেয়ে ছোট নিউক্লিয়াসের এটা হলো গ্যালাক্সির দূরত্ব, আর নিউক্লিয়াসের তোমার ব্যাসার্ধ হলো 1 × 10⁻⁻50। তাহলে দেখো এটা অনেক বড় দূরত্ব, এটা কম দূরত্ব। আবার গ্যালাক্সির ভরটা দেখো, এখানে 2 × 10⁻41 কেজি, 10-এর 1-এর পর 41টা শূন্য। আবার সবচেয়ে ছোট ইলেকট্রনের ভর হলো কত? 9 × 10⁻31 কেজি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই উপস্থিতি উল্লেখ করেছ। এখনো যারা উপস্থিতি উল্লেখ করো নাই তারা অবশ্যই উপস্থিতি উল্লেখ করো, কারণ স্কুল জানতে চায় কে কে অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে, এগুলো স্কুল থেকে আমাদের কাছে জানতে চায়। সুতরাং তোমরা তোমাদের শ্রেণী, নাম, শাখা উল্লেখ করে আমাদেরকে সহযোগিতা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে দেখো এই যে সবচেয়ে বড় দূরত্ব থেকে কম দূরত্বের মতো ব্যবধান, আবার সবচেয়ে বেশি ভর থেকে কম ভরের যে ব্যবধান, এই ব্যবধানগুলো পরিমাপের জন্য সবসময় ওই গতানুগতিক সংখ্যা দিয়ে প্রকাশ করলে হয় না। এটা সময় নষ্ট এবং বুদ্ধিমানের কাজ নয়। তাই কি করা হয়, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কতগুলো উপসর্গ বা গুণিতক ব্যবহার করা হয়। তোমরা তোমাদের ফিজিক্স বইতে প্রথম অধ্যায়ে এই সম্পর্কে পড়েছো, গুণিতক এবং উপসর্গ। এই সমস্ত গুণিতক এবং উপসর্গ ব্যবহার করলে আমরা অনেক বড় সংখ্যা বা অনেক ছোট সংখ্যাকে প্রকাশ করতে পারি। এখন দেখো, প্রকাশের মধ্যে একটা সিস্টেম রয়েছে। প্রথম সংখ্যাটা হলো a, আর পরের সংখ্যাটাকে আমরা ধরি 10⁻n। তাহলে এই যে a × 10⁻n, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। এখানে এর মান দেখো 10 থেকে ছোট আছে আর 1 থেকে বড় আছে। দেখো এই যে সব জায়গায় এর মানগুলো, এই যে বৈজ্ঞানিক পদ্ধতি। এখন এই বৈজ্ঞানিক পদ্ধতি তোমরা জার্নাল ম্যাথে 4.3 তে পড়েছো। দেখো এখানে দুটো অংশ আছে, এখানে a আর হলো 10⁻n। আচ্ছা, এখানে আমরা ধরো এই গ্যালাক্সির ভর, তার এই যে দ্বিতীয় অংশটা আমি দেখাই। তাহলে এগুলো তোমরা দেখতে পেরেছো, তোমাদের বিজ্ঞান বইতে রয়েছে। এগুলো তোমরা আমার চেয়ে ভালো জানো, সেটা আমি মানি, কারণ আমি তো এখন ফিজিক্স পড়ি না, তোমরা পড়তেছো। তাহলে এখানে কি বলছে যে ওখানে ছিল 2 × 10⁻41। তাহলে এই অংশটা নিয়ে আমি ব্যাখ্যা করব। কি এখানে দেখো 10⁻41 এটা কিভাবে হয়েছে, এই 10 × 10 এভাবে যেতে 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 মাশাআল্লাহ 41 বার পর্যন্ত। ঠিক আছে, এই 41কে আমি n ধরলাম, আর এই যে 10 এটাকে আমি a ধরলাম। তাহলে এই সংখ্যাটা আমার কি দাঁড়াবে, a⁻n। তাহলে আমরা a⁻n পেলাম। এখন দেখো এখানে a⁻n হলো a এর n ঘাত। তাহলে দেখো এখানে, সুতরাং কে বলা হয় কি নিধি বা ঘাত, ভিত্তিক। সুতরাং n কে বলা হয় কি, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা তোমরা বলবে। এখানে তো আমরা ঘাত বলেছি, এইটার আরেকটা নাম আছে। কি নাম তোমরা আইডিয়া করতে পারবে? অনেকেই আইডিয়া করতে যদি পারো তাহলে কমেন্টস উল্লেখ করো, ইংলিশ উল্লেখ করবে, যেটার ইংলিশটা কি, তারপরে আমি বাংলা বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা হলো সূচক বা এক্সপোনেন্ট। এটা হলো কি সূচক। তাহলে এটা n হলো কি সূচক, তাহলে এই nটা হবে কি সূচক। তাহলে চলো আজ আমরা সেই সূচক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি, কয়েকটি সূত্র দেখি এবং এই সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা সমাধান করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি একটু পিছন থেকে শুরু করলাম, যেহেতু তোমরা সকলেই সায়েন্সের, এই জন্য তোমাদের প্রিয় সাবজেক্ট বিজ্ঞান তথ্য দিয়ে আমি শুরু করলাম।
আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সূচক এবং এই সংক্রান্ত সমস্যা সমাধান। তাহলে সূচক হলো এক্সপোনেন্ট। আচ্ছা, তাহলে একটু অল্প বলিনি সূচক কি। এখন দেখো 16, এটাকে আমি 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 2 করে 4, 4 8 8 16, তাহলে কয়টা 2 হলো? 2 টু দি পাওয়ার 4। আবার 16 কে দেখো আমি এইভাবে লিখতে পারি 4 গুণন 4, অর্থাৎ কয়টা 4 হলো? দুইটা। তাহলে এই 4 হলো কি? সূচক। এই 4 হলো সূচক, আর এই 2 হলো কি? ভিত্তিক। এখানেও একই কথা, এখানে 2 হলো সূচক আর 4 হলো কি? ভিত্তি, বেস। ঠিক আছে এটা? তাহলে দেখো সংখ্যাটি বলতে পারবে? হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারবে কি কোন সংখ্যা বা রাশিকে কতগুলো একই সংখ্যা বা রাশির গুণফল রূপে প্রকাশ করা গেলে, হ্যাঁ, তাহলে এই যে এগুলিকে গুণনীয়ক বলা হয়, এই গুণনীয়ক বা নির্দিষ্ট উৎপাদকের সংখ্যাকেই সূচক বলা হয়। মানে একটি সংখ্যাকে একটা নির্দিষ্ট উৎপাদকে বিশ্লেষণ করা গেলে ওই নির্দিষ্ট উৎপাদকের সংখ্যাকে কি বলা হয়? সূচক। তাহলে দেখো ফুটটা কি? এই ফুটটা কিছুই না, এই উৎপাদকের সংখ্যা। এই ফুটটা হলো উৎপাদকের সংখ্যা। কয়টা উৎপাদক রয়েছে? 1 2 3 4, 4টা উৎপাদক রয়েছে। তাহলে এই উৎপাদকের সংখ্যাটাই হলো সূচক। তাহলে আমরা দেখেই বলতে পারি সূচক কি? কোনো সংখ্যা বা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করা গেলে একটা নির্দিষ্ট উৎপাদকের সংখ্যাকে কি বলা হয়? সূচক বলা হয়। একদম সহজ কথা। একটা সংখ্যাকে একটা নির্দিষ্ট উৎপাদকে বিশ্লেষণ করা গেলে যতগুলো উৎপাদক আছে ওই উৎপাদকের সংখ্যা কি বলা হয়? সূচক বলা হয়। এবার বলো ভিত্তি কাকে বলে? হ্যাঁ, ওই নির্দিষ্ট উৎপাদকটাকে কি বলা হয়? ভিত্তি বলা হয়। কোনো কোনো সংখ্যার একই সূচক হতে পারে, আবার কোনো কোনো সংখ্যার বিভিন্ন সূচকও হতে পারে। তবে উৎপাদকের সংখ্যাটাকেই সূচক আর নির্দিষ্ট উৎপাদক কি বলা হয়? ভিত্তি বলা হয়। আশা করি তোমরা সূচক কাকে বলে, ভিত্তি কাকে বলে বুঝতে পেরেছ। এটা আমার মনে হয় তোমরা জানো। তারপর আমি একটু স্মরণ করে দিই। অনেক সময় জানা বিষয় নিয়ে আলোচনা করলে একটু বিরক্তি লাগে, স্যার আমরা তো এগুলো জানি, এগুলো কেন স্যার আমরা পড়ে? আসলে একটা চ্যাপ্টার তো হুট করে শুরু করে দেওয়া যায় না। ক্লাসের মধ্যে আমরা কি করি? যাই, কি পড়া ছিল মনে থাকে না আমাদের, একজন বলে দেয় যে স্যার এটা পড়া ছিল, বই দাও, নিয়ে আমরা শুরু করি। কিন্তু একটা ক্লাস শুরু করার একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে। এবার সূচক সংক্রান্ত কতিপয় সূত্রগুলি তোমরা দেখে নাও, এগুলো অবশ্য তোমরা জানো। আর নাইন যারা, দেখো আমার হাতে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা উল্লেখ করো। স্পষ্ট দেখা গেলে উল্লেখ করো যে স্যার ইয়েস ওয়াই লেখো, আর স্পষ্ট দেখা না গেলে নো লেখো, ইয়েস আর নো লেখো। আচ্ছা দেখো, 1 নম্বর সূত্রটা কি? a টু দি পাওয়ার 0 = 1, আবার a টু ইনভার্স 1 সমান 1/a টু দি পাওয়ার n। আর 3 নম্বরটা কি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এটা কি? 4 নম্বরটা a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n সমান a টু দি m মাইনাস n। এর 5 নম্বরটা কি? nth রুট অফ a সমান 1/a টু দি পাওয়ার 1/n। আর এখানে দেখো a টু দি পাওয়ার m তারই পাওয়ার n, এটা কত হয়েছে? a টু দি পাওয়ার n। মানে কি একটি ভিত্তির দুইটি সূচক থাকলে সূচক দুইটা গুণ হয়। আচ্ছা, তারপরে দেখো আমি একটু দ্রুত করছি যেহেতু ক্লাস সময় কম, 30 মিনিট। মার্শাল্লাহ, তোমাদের ধৈর্য তো লিমিটেড। 7 নম্বর কি বলছি? a টু দি পাওয়ার m তারই পাওয়ার n। তাহলে এটা কি হলো? a টু দি পাওয়ার n তারই পাওয়ার m হলো। মানে কি একই ভিত্তির উপর দুইটা সূচক থাকে, সূচক দুইটা স্থান পরিবর্তন করতে পারে। আবার 8 নম্বর দেখো, দুইটা ভিত্তির উপর একই পাওয়ার থাকে, এই পাওয়ারটা বন্টন হয়ে যায়। আবার দেখো এখানে ভাগের বেলাও একই কথা, যে দুইটি ভিত্তি ভাগ আছে, হ্যাঁ, তারই পাওয়ারটা বন্টন হয়ে গেল। এখানে আবার কি আছে দেখো, এই সূত্রটা বেশি ব্যবহৃত হয়। যেমন পাওয়ার সমান হলে ভিত্তি সমান, আর এখানে কি? এখানে দেখো ভিত্তি সমান হলে পাওয়ার সমান। এটা বহুল ব্যবহৃত সূচক। তারপরে আরো কিছু সূচক আছে, দেখো এখানে 12 নম্বরটা দেখাচ্ছি। nth রুট হোল পাওয়ার কত? m। এইটা সমান কি হয়? nth রুট অফ a টু দি পাওয়ার। মানে কি হোল পাওয়ার যদি m থাকে সেটা ভিত্তির উপর পাওয়ারটা সরাসরি চলে যায়। আবার 13 নম্বর দেখো, nth রুট অফ a, এখানে একটা শর্ত আছে কি, যে এর মান 0 থেকে ছোট, মানে কি ঋণাত্মক, এবং n বিজোড় যদি হয় তাহলে এটার nতম মূল হবে মাইনাস, এটা nতম মূল হবে
nth রুট অফ মড অফ এ। আচ্ছা, এটা তোমাদের কাছে নতুন লাগতে পারে। 14 নম্বর দেখো, এটাও নতুন লাগতে পারে। এ টু দি পাওয়ার এক্স সমান কত 1 হলে এখানে একটু শর্ত আছে, এর মানটা 0 থেকে বড় ধনাত্মক হবে এবং এ যদি এ 1 হওয়া যাবে না, তাহলে এই এক্স এর মান কত হবে 0 হবে। তারপরে আরেকটা দেখো, আরো দুইটা, এটা এই দুইটা তোমাদের কাছে নতুন লাগতে পারে। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল 1 যদি হয়, আগের শর্ত, এবার শর্ত হলো এর মানটা 0 থেকে বড় এবং এই এক্সটা নট ইকুয়াল 0, তাহলে এই এক্স এর মানটা কত হবে 1 এর মান। আগে ভিত্তির মান 0 কি সূচকের মান 0 ছিল, এবার ভিত্তির মান 1 হলো। এবার দেখো এখানে একটা ইজ গ্রেটার দেন 0 এবং আরও এখানে কিছু শর্ত আছে। m বাই n সমান p বাই q হলে, তাহলে দেখো nth রুট অফ এ টু দি পাওয়ার m সমান qth রুট অফ এ টু দি পাওয়ার p হবে। তাহলে শেষের কয়টা সূত্র তোমরা দেখে নিলে, এগুলো যদি কারো অজানা থাকে তাহলে ভিডিওটা টেনে বারবার টেনে তোমরা এগুলো খাতায় লিখে নেবে। তাহলে আমরা বলছিলাম কিছু সূচকের সূত্র, এবার আমরা সরাসরি একটা প্রশ্নে চলে যাব। প্রশ্ন, তাহলে দেখো প্রশ্নটা কি। তাহলে আমাদের সূচকের সংজ্ঞা গেল, সূচক সংক্রান্ত কতগুলো নিয়ম দেখলাম, বইতে দেওয়া আছে, এগুলো তোমরা বই থেকে পড়ে নিবে। আবার কেউ কেউ বলে যে স্যার এগুলো তো বইতে রয়েছে, তাহলে কেন পড়তে হবে? একবার এক ক্লাসে গিয়ে সূত্র শুরু করেছিলাম, এক স্টুডেন্ট দাঁড়িয়ে জিজ্ঞেস করে স্যার এগুলো তো বইতে দেওয়াই আছে। আমি তখন ওই স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম তাহলে বইতে কি দেওয়া নাই তুমি একটু কষ্ট করে বলো, আমি সেটা শুরু করবো। তারপরে স্টুডেন্ট কি হয়ে গেল, চুপ হয়ে গেল। তাহলে সব কিছু তো বইতে আসেই, হ্যাঁ বইতে আসে। তারপর কেন স্কুল কলেজ দরকার, কেন টিচার দরকার? বই আছে, গাইড আছে। গাইড ইজ নট অলওয়েজ রাইট। তাহলে টিচার কেন, স্কুল কেন, এগুলো দুনিয়ায় হতো না। তা ঠিক আছে, চলো তাহলে একটা সৃজনশীল প্রশ্ন শুরু করি। এটার নাম দিয়েছি আমি আই সি কিউ। আচ্ছা, এটা তোমরা লিখে নাও, সাথে সাথে লিখতেছি। p সমান এক্স ওয়াই টু দি পাওয়ার a মাইনাস বি, কিউ সমান এক্স ওয়াই টু দি পাওয়ার b মাইনাস সি, এবং আর হলো এক্স ওয়াই টু দি পাওয়ার c মাইনাস a। এটা একটা খুবই পরিচিত একটা প্রশ্ন। দেখো এটা কয় হলো x এর মান p, q, r এর মাধ্যমে প্রকাশ করো। সাথে সাথে লিখে ফেলো, আমি মুছে ফেলবো, সময় তো বেশি নেই, সুতরাং এগুলো রিপিট করা সময়ের সুযোগ থাকবে না। হয়ে abc সমান 1 হলে দেখাও, এবং তোমরা দেখতেছো কিনা দেখাও যে একটা সূচকীয় রাশি x ইনভার্স 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, আর গয়ে বলা হয়েছে কি আরেকটা শর্ত a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে, এবার একটা রাশি দেওয়া আছে, প্রমাণ করো যে তাহলে p টু দি পাওয়ার a প্লাস b ইনটু q টু দি পাওয়ার b প্লাস c ইনটু r টু দি পাওয়ার c প্লাস a সমান কত 1। আশা করি তোমরা সাথে সাথে লিখতে পেরেছো। আচ্ছা, তাহলে কি বলা আছে, p হলো xy, এখানে পাওয়ারটা শুধু কিন্তু y এর উপর, এখানে সবসময় y এর উপর, এখানে y এর উপর। যদি দুইটা মিলে পাওয়ার দেওয়া থাকতো তাহলে কিন্তু ব্র্যাকেট দেওয়া থাকতো, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারো। তাহলে p সমান x টু দি পাওয়ার a মাইনাস b, q সমান x টু দি পাওয়ার b মাইনাস c, r সমান x টু দি পাওয়ার আর xy টু দি পাওয়ার c মাইনাস c। তাহলে এই যে x আছে, এই দুই তিন জায়গায় x আছে, এই x এর মানটা বের করতে বলছে, pq এর মাধ্যমে। এক দুই নম্বর একটা শর্ত দেওয়া আছে যে abc মানে দেখো y এর পাওয়ার কি আছে, y এর পাওয়ার a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস c, সেই abc ইকুয়াল টু কত হলে, না এখানে আমি ভুল লিখছি, pqr, সরি। তাহলে এই pqr সমান 1 হলে, এই যে p q r এই তিনটার গুণফল 1 হলে দেখাও যে x ইনভার্স 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান কত 2। আবার গয়, হ্যাঁ এই যে গয়ের মানে এখানে y এর পাওয়ার a b c আছে, এই a b c এর যোগফল 0 হলে প্রমাণ করতে হবে যে x টু দি পাওয়ার p প্লাস q a প্লাস b ইনটু q টু দি পাওয়ার b প্লাস c ইনটু r টু দি পাওয়ার c প্লাস এর সমান কত 1। আশা করি তোমরা
প্রশ্নটা লিখতে পেরেছো? আচ্ছা, এবার একে একে সমাধানে যাচ্ছি। তাহলে প্রথম, অনেকে হয়তো পারবে, তারপর দেখে নাও, যারা পারবে না তারা দেখে নাও। 1 নম্বরে তাহলে কি দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে p সমান কত? 1 নম্বরে দেওয়া আছে p সমান x y টু দি পাওয়ার a মাইনাস b। এটাকে আমি সমীকরণ 1 দিলাম। তারপরে কি দেওয়া আছে কত? x y টু দি পাওয়ার b মাইনাস c, এটা সমীকরণ 2 দিলাম। এবং আর কত দেওয়া আছে? এটা দেওয়া আছে, লিখছি, দেওয়া আছে, না লিখলেও চলে। তাহলে x y টু দি পাওয়ার কত? c মাইনাস a দেওয়া আছে। তাহলে এটাকে আমি 3 দিলাম। এখন কি করব? এখন 1 নং, 2 নং ও 3 নং সমীকরণ পরস্পর গুণ করি, মানে 3টা গুণ করব, গুণ করি। তাহলে এই পাশে হবে p গুণন q গুণন r হবে, আর এই পাশে x y টু দি পাওয়ার a মাইনাস b, এখানে x y টু দি পাওয়ার b মাইনাস c, এখানে x y টু দি পাওয়ার c মাইনাস c হবে। ঠিক আছে? তাহলে এই পাশে গুণ চিহ্নটা উঠে যাবে, তাহলে p q r হবে। আর এই পাশে দেখো 3 জায়গায় 3টা x আছে, তাহলে x কিউব হবে। আমরা জানি একই ভিত্তি গুণনে পাওয়ার যোগ হয়। আবার দেখো y ও 3 জায়গায় আছে, তাহলে y এর পাওয়ারও কি হবে? এই 3টা যোগ হবে। তাহলে a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a। আশা করি বুঝতে পেরেছো এই লাইনটা। তাহলে p q r সমান কত হবে? x কিউব y টু দি, এখন দেখো প্লাস a মাইনাস a প্লাস b মাইনাস c, b প্লাস কি মাইনাস c প্লাস c চলে গেল 0। আমরা সূত্রে দেখিয়েছি কি? সূত্রে দেখিয়েছি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে অলসো y টু দি পাওয়ার 0 সমান কত? 1। তাহলে এখানে 1, তাহলে 1 x এর সাথে গুণ করলে x কিউব হবে। তাহলে p q r। এইবার আমরা এটাকে কি করব? কিউবটা সরিয়ে দেব। তাহলে কিউবটা সরানোর জন্য কি করব? ঘনমূল করব। এখানেও ঘনমূল করলাম, দুই পক্ষে ঘনমূল করে। অনেক সময় এসব বিস্তারিত দেখানো হয় না, বা সুতরাং তাহলে কত হবে? x ইকুয়াল টু কত হবে? কিউবিক রুট অফ p q r। তাহলে ওই যে বলা হয়েছিল x এর মান কি করো? p q r এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখো প্রশ্নটা সমাধানটা আমরা পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি খতে চলে যাচ্ছি, যেহেতু সময় কম, পারতেছি না আমি, আন্তর্জাতিকভাবে দুঃখিত। এখন যদি তোমরা উল্লেখ করো যে স্যার অঙ্কটা আবার বুঝান, তাহলে আমি পরে আবার বুঝাবো, কিন্তু নির্দিষ্ট সময় আমি শেষ করতে চাই। তাহলে ক্ষয় কি বলা আছে? এখানে দেওয়া আছে একটা শর্ত দেওয়া আছে, তাহলে p q r এই 3টার গুণফল 1 দেওয়া আছে। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব। জাস্ট p এর মান কত? x * y টু দি পাওয়ার a মাইনাস b ইনটু এখানে q এর মান কত? x * y টু দি পাওয়ার b মাইনাস c, আর এখানে r এর মান কত? x * y টু দি পাওয়ার c মাইনাস a, এটা কত? 1। পাশে লিখলাম মান বসিয়ে। এবার দেখো ওই আগের মতো 3টা x গুণ আছে, আর তাহলে আমরা জানি একই ভিত্তি গুণনে পাওয়ার যোগ হবে। তাহলে এখানে 1 1 1 3 হলো। এখন ওই আগের মতোই একই ভিত্তি গুণনে পাওয়ার যোগ হবে। তাহলে a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a সমান কত? 1। বা তাহলে দেখো x কিউব y টু দি পাওয়ার কত? 0 হয়, সমান 1। আমরা জানি 1, যেহেতু সূত্রে দিয়ে গেছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অবশ্যই y টু দি পাওয়ার 0 সমান কত? 1। তাহলে দেখো x কিউব সমান কত? ডাইরেক্ট 1 লেখা যেত, বা এখন ওই যে কিউব সরাসরি কিউবিক রুট করতে হবে, এটা একবারে লেখা যায়। পাশে দেখালাম ঘন মূল করে। এবার দেখো কিউবিক রুট কাটা যায়, তাহলে কি থাকে? x থাকে, এখানে কত? 1। তাহলে x এর মান 1। তাহলে এবার বাম পক্ষ দেখো, বাম পক্ষ তাহলে কি?
x ইনভার্স 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। তাহলে আমরা জানি সূত্র দেখেছি a ইনভার্স n থাকলে 1 বাই কত হয় a টু দি পাওয়ার n, ঠিক আছে, উপরে একটা 1 আসবে। আচ্ছা তাহলে 1 বাই x টু দি পাওয়ার কত হবে 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5। এবার মান বসাতে 1 বাই 1 টু দি পাওয়ার 4 আর এখানে 1 বাই 1 টু দি পাওয়ার 5। আমরা জানি 1 এর পর যা মন চায় তাই থাকুক 1, তাহলে 1 আর 1 কত 2 সমান ডান পক্ষ। এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে দেখো সমাধানটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম সহজ। খালি মান বসিয়ে দিয়েছি, পাওয়ার যোগ করেছি, y এর পাওয়ার 0 হয়ে গেল 1 x কিউব। তাই কিউব তুলে দিলে দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, কিউবিক রুট করতে হয়। এটা অবশ্য দেখানো লাগে না, এটা তোমরা জাম্পিং করে একবার এই লাইনটাও দেখাতে পারো। তাহলে x এর মান 1 পাওয়া গেল। তাহলে এখন আমরা মান বসিয়ে দিলাম, তাহলে এই রাশির মানটা কত পেল 2। নিশ্চয়ই সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাচ্ছি গতে। গয়ের প্রশ্নটা কি করেছে দেখো। গয়ের প্রশ্নটা এখানে আরেকটা শর্ত দেওয়া আছে। কি শর্ত, যে a + b + c = 0। তাহলে এখানে দেওয়া আছে, গয়ের শর্তটা আমি উল্লেখ করে দেই। এখানে দেওয়া আছে a + b + c = কত 0। এখন আমি বাম পক্ষটা লিখি। বাম পক্ষে কি দেওয়া আছে, + b দেওয়া আছে, t টু দি পাওয়ার b + c দেওয়া আছে, r টু দি পাওয়ার c + c দেওয়া আছে। বাম পক্ষটা লিখলাম। এবার দেওয়া আছে x y টু দি পাওয়ার কত a - b, এই পুরোটা পাওয়ার হবে কত a + b। এবার q এর মানটা বসাই। q এর মানটা দেওয়া আছে কত x y টু দি পাওয়ার b - c, তারই পাওয়ার কত + b c। আবার এখানে r এর মান কত x y টু দি পাওয়ার c - a, তারই পাওয়ার দেওয়া আছে c + a। পাশে লিখলাম p, q, r এর মান বসিয়ে। তাহলে দেখো এখানে এই পাওয়ারটা দুইটার উপরে যাবে, x এর উপরে যাবে আবার y এর উপরে যাবে। তাহলে এখানে x এর উপরে গেলে কি হবে দেখো a + b, আর y এর উপরে গেলে কি হবে, y এর উপরে পাওয়ার তো একটা পূর্ব থেকে বহাল তবিয়তে আছে, আর একটা পাওয়ার যাবে। এবার আসো এটার মধ্যে একই প্রক্রিয়া, x এর উপর এই পাওয়ারটা যাবে, x এর উপর b + c গেল, y এর উপরে একটা পাওয়ার b + c তো আছেই আগে থেকে, এবার নতুন পাওয়ারটা গেল। লাইন ভেঙে লেখা লাগছে। তাহলে x এর পাওয়ার কি হবে c + a, আবার y পাওয়ার তো একটা রয়েছে c - a, তারই পাওয়ার আবার c + a। দেখো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা আমি আবার বোঝাচ্ছি। এটা তো হোল পাওয়ার ছিল, এই হোল পাওয়ারটা প্রত্যেকটা উপরে চলে গেল। ওই যে আমরা একটা সূত্র দেখাইছিলাম কি, a b যদি থাকে, হোল পাওয়ার n থাকে, এই পাওয়ারটা বন্টন হবে, মানে এর উপরে যাবে b এর উপরেও যাবে। এই সূত্রটা আমি দেখিয়েছি, মনে না থাকলে আবার বই থেকে দেখে নিবে বা ভিডিওটা টেনে টেনে দেখে নিবে। তাহলে এবার দেখো, দেখো এখানেও x আছে, এখানেও x আছে, এখানেও তিন জায়গায় x আছে, কিন্তু পরস্পর গুণ আছে। তাহলে একই ভিত্তি যদি গুণ থাকে আমরা পাওয়ার যোগ করে লিখতে পারবো, কেউ ঠেকাতে পারবে না। এই a + b, আর এখানে হলো কত b + c, আর এখানে কত c + a। তাহলে এই তিনটা x গুণনের জন্য আমরা কি করলাম, পাওয়ার যোগ করে দিলাম। এবার লাইনটা ভেঙে লেখা যাচ্ছে। দেখো এইখানে একই ভিত্তির উপর দুইটা পাওয়ার আছে, এই দুইটা পাওয়ার গুণ হবে। আমি সূত্রে দেখেছিলাম কি, এর পাওয়ার যদি m থাকে, তারই পাওয়ার যদি n থাকে, তাহলে এই দুইটা সূচক কি হবে, গুণ হয়, তাহলে mn হবে। ঠিক আছে, এটা তোমরা দেখে নিয়েছো। তাহলে দেখো, তাহলে এখানে y পাওয়ার দেখো a + b * a - b, দুটো গুণ হবে, গুণ হলে কি হবে, সূত্র পড়বে। তাহলে কি a² - b²। আমি দুঃখিত লাইনটা ভেঙে নেওয়া লাগতেছে। এবার এখানে আসো y এর পাওয়ার, এই যে b - c, তারই পাওয়ার কত আছে b + c, তাহলে দুটো পাওয়ার গুণ হবে। তাহলে a + b * a - b, এখানেও একই সূত্র b² - c²। তারপরে ওখানে দেখো এখানে একই ঘটনা, a + b * a - b, a² - b²। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এখানে প্রত্যেকটা ডবল রয়েছে, a দুই জায়গায় রয়েছে, তাহলে আমি কি করতে পারি, তাহলে x এর পাওয়ার না, তাহলে 2x, আবার দেখো b দুই জায়গায় রয়েছে, তাহলে কত হবে 2b, আবার c ও মাশাআল্লাহ দুই জায়গায় রয়েছে, তাহলে 2c,
এবার দেখো y এর পাওয়ার একই ভিত্তি গুণ, তাহলে পাওয়ার যোগ হবে, তাহলে এইটা পাওয়ার আগে লিখতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এখানে লিখতে হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস আর এখানে লিখতে হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে এখন দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস চলে গেল, b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b হলো, আবার c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b হয়ে গেল। তাহলে এবার দেখো এখানে x এর সবার সাথে 2 আছে, তাহলে 2টা কমন নিতে পারি, a প্লাস b প্লাস c আর এখানে y টু দি পাওয়ার মাশাআল্লাহ 0। তাহলে এবার দেখো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, সময় যদিও একটু পার হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে দেখো এবার আমরা এই মানটা বসে দেব। এই যে মানটা কি দেওয়া ছিল a প্লাস b প্লাস c করলে কত দেওয়া ছিল, 0 দেওয়া ছিল, তাহলে এই মানটা এবার আমরা ব্যবহার করব। তাহলে 2, তাহলে x এর পাওয়ার 2 ইনটু 0 আর y ইনটু কত সামথিং টু দি পাওয়ার 0 সমান কত 1, তাহলে y টু দি পাওয়ার 0 সমান কত 1, তাহলে দেখো 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার 0 মানে 1 সমান ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেছি, যে রাশিটা দেওয়া ছিল সেটার মান 1 প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে সমাধান তিনটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন যেহেতু 30 মিনিট সময় তো প্রায় শেষ, বেশি হয়ে গেছে, এবার তোমরা এইচডব্লিউ লেখো। তাহলে এইচডব্লিউটা কি এবার দেখে নাও। তাহলে এইচডব্লিউটা কত তো তুলে নাও। এইচডব্লিউটা হলো যে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z এবং b সমান কত রুট ওভার ac, এই c টা দেওয়া আছে। তাহলে কয় তুমি কি লিখবা, কয় প্রমাণ করবা, দেখাও যে xy প্লাস yz সমান কত 2zx। আর ক্ষয়ে কি লিখবা, ক্ষয় লিখবা যে a b c সমান 1 হলে প্রমাণ করো যে xy প্লাস yz প্লাস zx সমান কত 0। আর গয়ে কি লিখবা, এখানেও লেখো প্রমাণ করো যে কি 1/x কিউব প্লাস 1/z³ মাইনাস 8 ডিভাইডেড বাই y কিউব সমান কত -6 কত xyz। তাহলে এই সৃজনশীল প্রশ্নটা তোমরা এইচডব্লিউ করবে। তাহলে আশা করি তোমরা লিখতে পেরেছো। 1 মিনিট সময় দেওয়া হলো তোলার জন্য, তাহলে তোমরা তুলে নাও। তো ঠিক আছে, আশা করি তোমরা সবাই তুলতে পেরেছো, এবং যারা তুলতে পারো নাই তারা পরে তুলে নিও। আশা করি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সলিউশন করে দিলাম। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা 9 এবং 10 শ্রেণীর 2 ক্লাসের জন্যই নতুন। আশা করি তোমরা এই প্রশ্নটার সমাধান বুঝতে পেরেছো। খুব ছোট্ট একটা এবং সহজ সৃজনশীল, তেমন কোনো জটিল না। তাহলে এই সৃজনশীলটি যে সমাধান করলে এই সমাধানের আলোকেই তোমরা এই বাড়ি কাজটি করে ফেলবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকেই মনে হয় শেষ ক্লাস। তো তোমাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তোমরা সবাই গৃহে থাকবে, সুস্থ থাকবে এবং প্রতিদিন এইচডব্লিউগুলো করে ফেলবে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যারা এই শ্রেণী কার্যক্রমে অংশ নিয়েছো তারা কেউ যদি ভুলে নাম শ্রেণী ক্লাস উল্লেখ করতে ভুলে গিয়ে থাকো, তাহলে এখনই নাম শ্রেণী ক্লাস উল্লেখ করো। আমাদের ক্লাস আজকের মতো ঈদের আগ পর্যন্ত শেষ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। খোদা হাফেজ।